বিরতির পর আবারও স্বাগত অপরাধ সূত্রে। নামে কি বা আসে যায়, নাট্যকার শেক্সপিয়ারের এই বাণী আবারও মিথ্যা প্রমাণিত হল। শুধু যাবজ্জীবন সাজা পাওয়া এক আসামির নামের সাথে মিলের কারণে নারায়ণগঞ্জের ২৫০০-এর জাকির হোসেনকে কারাগারের দুঃসহ জীবনের দিকে ঠেলে দেয় পুলিশ। পরিণামে জাকিরের জীবন থেকে ঝরে পড়ে ৫টি বছর। শিশু ২ সন্তান সহ পথে নামে তার পরিবার। ঘটনার সূত্রপাত ১৯৯১ সালের ১২ই নভেম্বর। সেদিন নারায়ণগঞ্জের ২৫০০ থানার কালীবাড়ি পুরনো ব্রিজের পাশে ঘটে এক দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা। আর সেই ছিনতাইয়ের ঘটনায় নিহত হন নরসিংদীর সুতা ব্যবসায়ী ভিকচান মিয়া। এরপর ভিকচান মিয়ার ছেলে ২৫০০ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ২১ বছর আগের সেই মামলার এজাহারে বাদী নিহত ভিকচান মিয়ার ছেলে সুলেমান মিয়া ১০ জনকে আসামি করে মামলা করেন। এসআই খোরশেদ আলম এবং সে সময়ের ২৫০০ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ রাজ্জাক মামলার তদন্ত করেন। ১৯৯২ সালের মে মাসে ওসি আব্দুর রাজ্জাক ৬ জনকে পলাতক এবং ৪ জনকে গ্রেফতার দেখিয়ে অভিযোগপত্র দেন। ৬ পলাতক আসামির অবর্তমানেই বিচার শেষ হয়। কিন্তু ঘটনার প্রায় ১৭ বছর পর আসামির নাম ও বাবার নাম এবং ঠিকানায় গরমিল থাকলেও জাকির হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেন এসআই শহীদুল ইসলাম। কিছু আসামি গ্রেপ্তার হয়। একজন আসামি 164-এ জাকির পিতা অজ্ঞাত বলে সে 164 করে, সত্যবাদী ব্যাপারী পাড়া তার বাড়ি বলে সে 164 করে। ২০০৭ সালে দারোগা শহীদ এরা এই জাকির হোসেনকে গ্রেপ্তার করে। জাকির হোসেনের চার্জশিটে উল্লেখ ছিল ব্যাপারী পাড়া, কিন্তু আমাদের যে সাজা পরোয়ানা রেজিস্টার আছে এই রেজিস্টারে মোল্লাপাড়া নাম ছিল। পিতার নাম ছিল হলো জাকির হোসেন, পিতা হলো শামসুদ্দিন। পরে শামসুল হক নামে অ্যারেস্ট হওয়ার পর শামসুদ্দিন নামেই অ্যারেস্ট করে বিজ্ঞ আদালতে প্রেরণ করে। গত ১৬ই জুন একটি জাতীয় দৈনিকে একজনের যাবজ্জীবন খাটছেন অন্যজন শীর্ষক সংবাদ প্রকাশিত হলে হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ সুও মোটো রুল জারি করেন। সব নথি পর্যালোচনা করে ২৫০০ থানা তাদের ভুল স্বীকার করলে জাকিরকে তাৎক্ষণিকভাবে মুক্তির নির্দেশ দেন আদালত। আদালত জাকিরকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে মামলার 2 তদন্ত কর্মকর্তা ও গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী কর্মকর্তাকে নির্দেশ দেন। কথায় বলে নামে নামে জমে টানে, সেই কথাই সত্যি হতে চলছে। পুরানা পল্টনের দি ঢাকা ট্রেড ইন্টারন্যাশনাল থেকে গ্রেপ্তার হওয়ার দিনের প্রতিটি কথাই জাকিরের মনে আজও দাগ কেটে আছে। সেদিন শত আকুতি মিনতি করেও পরিদর্শক শহীদুলের মন গলাতে পারেননি জাকির। ওই দিন তো সকালে আমি অফিসে আসছি, 11টার দিকে আসছি, আর আমাদের একটা পিউন আছে, সে তো কিছু বুঝতে পারে নাই, আর সে জানো না যে তারা পুলিশের লোক নাকি। আসছে এসে বলছে, কিছু বলে নাই, আমাকে ফোন দিছে, আমার ফোনটা বাজতেছে। পরে বললো আপনার নাম জাকির? হ্যাঁ। তো আপনার সাথে একটু কথা ছিল। কি কথা বলেন? কয় একটা কাজের ব্যাপারে আসছিলাম। কাজের ব্যাপারে আসছেন, ঠিক আছে আপনাদের কাজ করে দিন, সমস্যা কি? তো আমার সাথে একটু পুরানা পল্টন যাইতে হবে। পুরানা পল্টন যাবো, আপনি অফিসে কোনো লোক নেই, আপনি যান, আপনি নিয়ে আসেন, আমি দেখবো। কয় না একটু চলেন। পরে অফিসতে বাড়াইলাম আমি, একাই দারোগা একাই ছিল, পরে আরো 2 জন ছিল, ওই 2 জন আমি দেখিনি, পরে 3 জন, পরে ধরে নিয়ে আসলাম। আমি বলছি যে আমার হাতে কোনো হ্যান্ডকাপ ট্যান্ডকাপ এগুলো পড়াবেন না, কিসের জন্য আনছেন, কি লেনদেন বলেন। কয় এই ব্যাপার আপনি থানায় যেতে হবে। থানায় যেতে হবে? কোন থানায়? ওই থানায়। এর লোক কথাবার্তা কইলাম, মোবাইল নিল, মোবাইল নিয়ে অফ করে দিল, আর কোনো যোগাযোগ, বাইরের কোনো যোগাযোগ দিচ্ছে না। তাই বলছে যে আমিও জানি তুই যে ভালো ছেলে, ভালো লোক, আমিও জানি, কিন্তু আমার তো কিছু করার ছিল না। বিনা দোষে 5 বছরের জেল শুধু জাকিরকেই ভোগায়নি, পথে বসিয়েছে তার পরিবারকে। গ্রেফতার হওয়ার আগে বাবা, স্ত্রী আর 2 সন্তানকে নিয়ে এই ভবনের 5 তলায় থাকতেন জাকির। কিন্তু পরিবারের একমাত্র রোজগারি ব্যক্তির কারাবরণ সবাইকে এই বাসা ছাড়তে বাধ্য করে। জনালাবাদ ব্যবসা বাণিজ্য দিছে, সব দিক দিয়ে আমার, আমি দেখছি যে দিক দিয়ে আমি ব্যবসা করতে, ওই দিক দিয়ে আমার ইনশাল্লাহ ভালো আছে। চিন্তা করলাম, এই টিনের করেছিলাম, আসার পর থেকেই ওই করেছিলাম। চিন্তা করলাম যে ভাড়াও কম ছিল, ২,৫০০ টাকা ভাড়া ছিল। চিন্তা করলাম যে বাচ্চা ফ্যামিলি এদেরকে নিয়ে একটু ভালোভাবে থাকি, ভালো জায়গায় থাকি। এরপরে এনে ঢুকলাম আর কি। পরে এনে থাকা অবস্থায় আমি অ্যারেস্ট হলাম। অ্যারেস্ট হওয়ার পরে যখন বাচ্চারা এর মা বাসা ভাড়া দিতে পারতেছে না, এত ভাড়া দিয়ে কিভাবে থাকবো, এর জন্য নিচে গিয়ে মনে করেন এই রুম নিচে। 5 বছর আগের সেই ঘটনায় জাকিরের ছেলে স্কুল ছাড়তে বাধ্য হয়। পরিবারের সবার মুখে খাবার তুলে দিতে চাকুরি নেয় পলওয়েল মার্কেটের একটি দোকানে। কচি হাতে মেছে মোছা চা আনা সহ সবই করতে হয়েছে জাকিরের ছেলেকে। বাবা গ্রেপ্তার হয়, তখন আমি 5ম শ্রেণী পাস করে 6ম শ্রেণীতে পূজা করে, কিন্তু আমার বাবা গ্রেপ্তার হওয়ার পর আমি আর উঠতে পারিনি, বাধ্যতামূলক আমি এই দোকানে ভর্তি হয়েছি। তারপর আমার বহুত কষ্ট, আমার খারাপ লাগছে, যেহেতু আমি পড়তে পারলাম না, আমার
ব্লগে সবাই পড়ছে। জাকিরের গ্রেপ্তার হওয়ার পরপরই তার স্ত্রী ছোট 2 সন্তানের ঠাঁই হয় এই ঝুপড়ি ঘরে। মুক্তির পর জাকিরও এখানে আশ্রয় নিয়েছেন, তবে এখনো স্বপ্ন দেখেন আবার ঘুরে দাঁড়ানোর। প্ল্যান মানে দেখি কি করা যায়, তো একটা চাকরি বাকরি যদি হয় ওই চাকরি করবো, না তো একটা ব্যবসা বাণিজ্য, ছোটখাটো একটা ব্যবসা বাণিজ্য করবো। নারায়ণগঞ্জের পুলিশ সুপার জানান, তাদের তদন্তে ঘটনাটি অনিচ্ছাকৃত ভুল মনে হয়েছে। তার দাবি, বর্তমানে নারায়ণগঞ্জ পুলিশের তদন্ত কাজে বেশ উন্নতি হয়েছে। আইনে কিন্তু আছে যে আপনি নিরপরাধ ব্যক্তিকে কখনোই অপরাধী হিসেবে আদালতে সুপর্দ করতে পারেন না। একজন নিরপরাধ ব্যক্তিকে বাঁচাতে হবে এবং তার জন্য যদি কোনো অপরাধীও বেঁচে যায় তাও যাবে, তবু নিরপরাধ ব্যক্তি কখনো যেন না হয়। তো অনেকটা এভাবেই হয়েছে যে বর্তমান পুলিশকে এখন নির্দেশ দেওয়া হয়েছে ওই প্রকৃত জাকিরকে খুঁজে বের করার। পত্রিকায় দেখার পর জাকিরের বিষয়টি আদালতে উপস্থাপনকারী আইনজীবীর মতে, পুলিশ ইচ্ছা করে জাকিরকে অন্ধকার কারাগারের দুঃসহ জীবনের দিকে ঠেলে দিয়েছিল। তাদের ইচ্ছাকৃত এটা অপরাধ। পুলিশ has done it intentionally to shortcut their duty. ওরে পাইছে ওই এইটা। তারা যদি মিলে দেখতো যে এই লোক না, তাহলে তো এটা হতো না। 20 লক্ষ টাকা তার জীবনের দাম হলো না, কোটি কোটি টাকা তার জীবন নষ্ট হয়ে তার ফ্যামিলির ধ্বংস হয়ে গেছে, মিজারেবল হয়ে গেছে একদম। যারা জেল খাটতেছে অপরাধের দায়, ফৌজদারি মামলায়, তাদেরকে একটা ইন্টারভিউ লওয়ার বন্দোবস্ত করা হোক, বা জেলে একটা চিঠি দেওয়া স্বরাষ্ট্র মন্ত্রক থেকে যে জেলারকে নির্দেশ দেওয়া হলো এইরকম কোন লোক একজনের সাজা আরেকজন খাটতেছে কিনা, পুলিশের ভুলের জন্য, পুলিশের গাফলাতির জন্য। আর কোনো জাকিরের জীবনে এমন ঘটনা না ঘটুক, এমন প্রত্যাশা পুলিশ আইনজীবী সবার। র্যাবের গুলিতে পা হারানো লিমন এবার সন্ত্রাসীদের হামলায় শরীরের আরেকটি অঙ্গহানির আশঙ্কায় শঙ্কিত। অন্যদিকে উপর্যুপরি হুমকি ধামকিতে নিরাপত্তা নিয়েও আছে ভীতির মধ্যে। সন্ত্রাসীদের হামলার ভয়ে ঝালকাঠির সাতুরিয়ার নিজ গ্রামের বাড়ি ছেড়ে লিমন বাস করছে পিরোজপুরের কাউখালীতে। ঈদের দিন গ্রামের বাড়িতে স্বজনদের সাথে দেখা করে ফেরার পথে হামলা হয়। তার উপর এখন পুরো পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত লিমন। র্যাব যখন আমার উপরে চরম নিষ্ঠুর নির্যাতনের শিকার হই আমি, তখন আমার একটি অঙ্গহানি হয়, কিন্তু সেই অঙ্গহানির পরে আবার ঈদের দিনের সন্ত্রাসীর হামলায় আমার আরেকটু অঙ্গহানি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এবং আমি এবং আমার পরিবার পুরো নিরাপত্তাহীনতায় ভুগতেছি। হামলাকারীদের বিরুদ্ধে গ্রামের জমি দখলের চেষ্টার অভিযোগ করেছেন লিমনের বড় ভাই। বাড়িতে কিছু বাড়ি আছে, কিছু জায়গা জমি আছে, এই কারণে যেতে হয়, কিন্তু তাও চায় ওরা যাতে আমরা বাড়িতে না যাই, ওরা আমাদের এইটুকু দখলে নেওয়ার জন্য। এবং ওর বাহিনীও অনেক বড়, তারা সবসময় পায়তারা করে যে কখন আমাদের আক্রমণ করে। তবে অভিযুক্ত হামলাকারী ইব্রাহিম হাওলাদার নিজেকে নির্দোষ দাবি করেন। আমি এ ধরনের কোনো কার্যকলাপ, কোনো আচরণ ওদের সাথে এখন পর্যন্ত আমি করিনি। আমাকে যত ওরা হুমকি দিছে, অ্যাটাক করছে কয়েকবার এবং আমারে মামলা দিছে, কোনোটাই আমারে কোনো ডকুমেন্ট সহ কোনো প্রমাণিত করতে পারে না। আমার কোনো দোষ এখন পর্যন্ত কেউ তদন্ত করে বাইর করতে পারে নাই। আমি কেন বলে এর কারণ হইল ওদের আগের থেকেই আমাদের সাথে একটা বিরোধ আছে, তো জমাজমি নিয়ে। হ্যাঁ, এরপরে লিমনের ওই যে মোর্শেদের সাথে যে কি গন্ডগোল হয়েছে, ওই গন্ডগোলের ওই সময় যখন আপনারা গেছেন, র্যাবের লোক গেছে, তদন্ত কমিটি আসছে, ওই সময় আমি যেটা আমার বাড়ির লোক, আমি যেটা সত্য জানি সেইটা বলছি। হয়তো সেটা ওদের ডিসফেভারে যাইতে পারে, র্যাবের পক্ষে যাইতে পারে, কি হয়েছে না হয়েছে, এজন্য হয়তো আমার উপরে ধরনের আচরণ ওরা করতে পারে। পুলিশ এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের কথা বললেন। লিমনের নিরাপত্তার বিষয়ে আবেদনখানা আমি গতকালকে পেয়েছি। পাওয়ার সাথে সাথে আমি পুলিশ সুপার মহোদয়ের সাথে আলাপ আলোচনা করে বিষয়টি ডায়েরিভুক্ত করি এবং তার নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে তাৎক্ষণিক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করি। লিমনের নিরাপত্তার স্বার্থে যা যা করণীয় আমি এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সে ব্যবস্থা নিচ্ছি এবং ভবিষ্যতেও আমরা নেব। এর আগে সরকারি কাজে বাধা ও অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার অপরাধে লিমনের বিরুদ্ধে 2টি মামলা করে র্যাব। 2টি মামলায় লিমনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। অন্যদিকে লিমনের মায়ের দায়ের করা মামলায় র্যাবকে নির্দোষ দেখিয়ে চূড়ান্ত প্রতিবেদন দেয়া হয়েছে। ঈদে নতুন কাপড় আবদার করায় দিনমজুর বাবা তার 2 ছেলে মেয়েকে ফেলে দিলেন সেতু থেকে।
বিরতির পর থাকছে কুষ্টিয়ার সেই চাঞ্চল্যকর ঘটনার কথা।